সম্পদ হারায় কেবল সেই বোঝে। আমি বিশ্বাস করি মানুষের এই হৃদয়ের বেদনা এমপি মহোদয় আপনিও বুঝবেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আপনিও বুঝবেন। এবং পাশাপাশি আরো একটা জিনিস বলতে চাই যে আমাদের সাভারের জনগণ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এরকম একটি দিনের অপেক্ষায় ছিলাম যে আমাদের সাভারে উন্নয়ন ঘটবে, আমরা উন্নয়ন আমরা বহুদিন আমরা উন্নয়নের ছোঁয়া দেখি নাই। আপনার হাত ধরে আমরা সেই উন্নয়নের ছোঁয়া উন্নয়ন স্পর্শ আমরা উপভোগ করতে চাই। আমি মন্ত্রী এমপি মহোদয়ের আগে যদি একটু অনুমতি দেন, যেহেতু এখানে চিন্তার প্রসঙ্গ এসছে, যেহেতু মডেল থানার আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছেন, যদি একটু অনুমতি করেন আমি আপনার কাছ থেকে এমপি মহোদয়ের আগে দুটি মিনিট শুনতে চাই আপনার কাছ থেকে। বক্তব্য রাখছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহজামান এবং এই মাত্র আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক এমপি মহোদয়, ঢাকা 19 আসন, ডাক্তার ইনামুর রহমান সাহেব। আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত। সস্ত্রীক এসেছেন উনি, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাক্তন এমপি উনি সস্ত্রীক এসেছেন। একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা, আজকে ঈদ পুনর্মিলনী এবং আমাদের নতুন এমপি সাহেবের সংগঠন অনুষ্ঠান, আমাদের সিটিজেন ক্লাব কানায় কানায় পরিপূর্ণ। একবার খেয়াল করে দেখেন, এই 45 ডিগ্রি টেম্পারেচারের সময়ও সিটিজেন ক্লাব একদম ভর্তি, অনেকে বসার জায়গাই পাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের সিটিজেন ক্লাব, এটাই হচ্ছে আমাদের সাভার সিটিজেন ক্লাব। এবার বক্তব্য রাখছেন সাভার মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহজামান, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহজামান থেকে অফিসার ইনচার্জ সাভার মডেল থানা। আজকের এই ঈদ পুনর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি অত্র এলাকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সাবেক এমপি এবং বাংলাদেশ সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জনাব ডাক্তার এনামুল স্যার, অত্র সিটিজেন ক্লাবের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে অতিথি, আমি আসলে আমন্ত্রিত না, আমি অতিথি। এখন অনেকে হয়তো বলবেন যে অতিথি কি? অতিথি শব্দের অর্থ আছে। অতিথি শব্দের অর্থ হলো যিনি তিথি না মেনে আসেন, মানে যার সময় জ্ঞান নেই। তিথি মানে হলো সময়, আমি সময় না মেনে চলে আসছি দাওয়াত ছাড়া, আমি অতিথি। আমি অতিথি, আমি আসলে আমার নিজের উদ্যোগই এসেছি। কারণ হলো একটা থানায় কাজ করতে গেলে এলাকার যারা সম্মানিত জনগণ রয়েছেন তাদের সাথে পরিচিতি ব্যাপার রয়েছে, মুখ চেনার দরকার রয়েছে। কাজ করতে গেলে মাঝে মাঝে অসুবিধা হতে পারে। আপনারা যথার্থই বলেছেন যে এখানে চিন্তার কথা। আমি এখানে আজকে 1 মাস 4 দিন জয়েন করেছি। আমি আশা করি 1 মাস আগে থেকে এবং ঈদের আগে পরে 5-6টি খুনের ঘটনা ঘটেছে। আমরা অধিকাংশ খুনের ঘটনা আমরা রহস্য উন্মোচন করেছি। আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন আগে আপনারা একটা মার্ডার হয়েছে, দেখেছিলেন 10-12 দিন আগে। সেই মার্ডারে আপনার যিনি মেইন হত্যাকারী এবং যিনি মেইন উদ্যোক্তা, এখানে আমরা জানি যে কিশোর গ্যাংয়ের বড় একটা লিডার আছে, তার নাম স্বপন, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আর যিনি এই হত্যাকাণ্ড সরাসরি সংগঠিত করেছেন তাকেও আমরা অ্যারেস্ট করেছি। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমাদের এই যে মেইন রোড কেন্দ্রিক যে চিন্তাগুলো হয়, এই চিন্তাগুলোর টাইমিং রয়েছে।
আমরা ঈদের আগে আমি যখন জয়েন করেছি তার থেকে এই পর্যন্ত আমার কাছে মেসেজ রয়েছে আমরা গুরুতর জখম করে একটি চিন্তায় ঘটনা ঘটেছে, সেই ঘটনার মামলা নিয়েছি। এছাড়া যে কটি চিন্তায় হয়েছে টুকটাক, এগুলো আমাদের শহরের থেকে মেইন রোড থেকে ভিতরে। আমি থ্রি ভাষায় বলছি, সকালবেলা যারা চিন্তার প্রবণতা ছিল ভোররার দিকে, শিমুলতলা, ভিডিও করি বা বাজার স্ট্যান্ড বা গেন্দা, একটি চিন্তার ঘটনা ঘটেনি সকালবেলাটা। আমরা এটা প্রতিরোধ করতে পেরেছি। আপনি যদি কারোর কাছে তথ্য থাকে ঈদের আগের পরে সকালবেলা কোনো চিন্তাই হয়েছে, 31 তারিখ সর্বশেষ একটা চিন্তাই হয়েছে, এরপরে সকালে কোনো চিন্তাই হয়নি। আমরা এটা প্রোটেক্ট করতে সক্ষম হয়ে একটা টেকনোলজি আমরা ইউজ করছি। আমাদের কিছু অফিসার ফোর্স সকালবেলা আমরা সতর্ক থাকার নিশ্চয়তা দিয়েছি এবং তারা থাকছেন, যার জন্য চিন্তাই ঘটনা ঘটেনি। এছাড়া সন্ধ্যার দিকে আগের পরে কোনো চিন্তাই ঘটনা ঘটতে পারে। এখানে আরেকটি বিষয় আমি আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি। আমাদের এই সাভার বাজার বা এই বিভিন্ন এলাকায় মেইন রোড কেন্দ্রিক হাইওয়ে রাস্তার আশেপাশে প্রচুর আপনার ফুটপাতের দোকানপাট ছিল, রাস্তায় দোকানপাট ছিল। স্বাভাবিকভাবেই এরা এখানে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে, পাশাপাশি এরা অনেকগুলো ক্রাইমের সাথে জড়িত ছিল। আপনারা যদি অনেকে না জেনে থাকেন, আমি আপনাদের সবাই অবগতির জন্য জানাচ্ছি, ফুটপাতের দোকানদারি করলে কি কি প্রবলেম হতে পারে। হয়, যারা ফুটপাতে দোকান দেয় তারা নিজেরা একটা চোর চক্রের সদস্য থাকে, অধিকাংশ যারা ইয়াং বয়সী, তারা একটা দুই একজনকে চুরি করায় এবং তারা তখন সেখানে সাপোর্ট দেয় এবং এর সুবিধাটা তারা ভোগ করে। তারা চিন্তাই করে, কিছু একটা দুই একজনকে চিন্তাই করায়, এর সুবিধা ভোগ করে এবং এরা একটা সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করে। যখন আমাদের মা বোনরা বা লোকজন রাস্তা দিয়ে চলাচল করে, তখন সেখানে জটলা সৃষ্টি করে, পিক পকেটিং করে, মানুষের মোবাইল টাকা পয়সা নিয়ে যায়। যার জন্য এখানে এই ফুটপাতের দোকান থাকলে, রাস্তার দোকান থাকলে এই ঘটনাগুলো অহরহ ঘটে। সর্বোপরি যখন রাস্তার দোকান থাকে, জ্যামের সৃষ্টি হয় এবং জ্যামে যখন মাদক সেবী, ইয়াবা সেবী যখন মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়, দেখা যাচ্ছে যে রিক্সা বা অটোর উপর দিয়ে লাফাই লাফাই তারা চলে যায়। তখন আমি সাধারণ জনগণকে ধরতে পারি। আর যখন এই ফুটপাতের দোকানপাট না থাকে, তখন জ্যাম কম থাকে, চিন্তাই হলো লোকজন ধরে ধরতে পারে, যার জন্য চিন্তার প্রবণতা কমে যায়। সর্বোপরি যে বিষয়টা ঘটে সেটা খুবই দুঃখজনক। আমরা মায়ের পেটে জন্ম নিয়েছি, আমাদের মা বোন আমাদের সন্তানরা রাস্তাঘাটে চলাচল করে। এই ফুটপাতে দোকান থাকে, রাস্তাঘাটে দোকান থাকে, চলাচলের সময় এই মা বোনদের গায়ে হাত দেয়, পিঠে হাত দেয়, অনেক সময় তাদের বুকেও হাত দেয়। আমরা এই ঘটনাগুলো আমরা জানি এবং সেখান থেকে চ্যালেঞ্জিং হিসেবে আমাদের এই সাভার থানা পুলিশ আমরা ব্যবস্থা নিয়েছি। হয়তো আমরা চেষ্টা করছি, এখনো মাঝে মাঝে তারা চেষ্টা করছে দু একটা দোকান আসার, তারপর আমরা বদ্ধপরিকর কোনো মূল্যে আমরা এই রাস্তাঘাটে হাইওয়ে রাস্তায় ফুটপাতের দোকানপাট বসতে দেবো না। সর্বোপরি আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে। পাশাপাশি কিছুটা কিশোর গ্যাংয়ের প্রবণতা এই সাভার এলাকায় ছিল, এখন রয়েছে। আমরা বিগত এক সপ্তাহ ধরে শতাধিক আমরা এই কিশোরদের আমরা অ্যারেস্ট করেছি, বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। আমাদের জেলে থাকবেন আরপাড়া, ব্যাংক কলোনি, তারপরে আমাদের ওই যে কামাল গার্ডেন্স এলাকা, নামাপাড়া, তারপরে আমাদের রেডিও কলোনি, বিভিন্ন এলাকা থেকে আমার কাছে তালিকা রয়েছে। 100-এর উপরে ছেলে মেয়ে আমরা অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। আজকেও আমরা একজনকে 6-7টা ছোড়া সহ ধরেছি, অনেক বড় বড় চাকু ছোড়া দিয়ে এসে এই চিন্তাগুলো করতো। সুতরাং আসলে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আমরা জানি প্রচন্ড তাপদাহ চলতেছে, সবারই কাজ করতে সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের নিরাপদ রাখার। আমাদের আমি কথা দিয়ে যাচ্ছি, টুকটাক যে চিন্তাগুলো বিভিন্ন পাড়া মহল্লা রয়েছে, হয়তো শীঘ্রই এগুলো বন্ধ হয়ে যাবে। আর আমাদেরও অভিভাবক হিসেবে অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আমি আজকে ব্যাংকরির একটা মসজিদে বক্তব্য রেখেছিলাম, সেখানে তারা স্থানীয় জনগণ ছিলেন, তারা মসজিদ থেকে বাইরে মাইকের ব্যবস্থা করেছেন। এলাকাবাসীকে কিছু মেসেজ দেওয়ার আমরা চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে সন্ধ্যার পরে আপনার অভিযুক্ত বা যারা স্কুল কলেজে পড়ে আপনার সন্তান, তারা অবশ্যই বাসায় থাকতে হবে। 1 জন 2 জন 5 জন গ্রুপে বসে আড্ডা মারবে, ঘোরাঘুরি করবে, কোনো ক্রমেই আমরা বরদাস্ত করবো না। আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতা নিয়ে আসবো। যদি কেউ তদবির করে তাদেরকে আমরা মার করবো, তার ব্যাপারে পার্সোনাল ফাইট করবো যে তারা তার ছেলেমেয়ে এই কাজ করে এবং সে নিজে এগুলো তদবির করে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ছেলে মেয়েদেরকে মোটরসাইকেল কিনে দিচ্ছি, না দিচ্ছি লাইসেন্স করে,
তাদের গাড়ি কাগজ করে আবার উপরন্ত কি করে, তারা মোটরসাইকেলগুলো সাইলেন্সার ফাইল খুলে বিকট শব্দে দল বেঁধে রাস্তায় চলাচল করে। এই বিষয়টা খুবই দুঃখজনক। আমি যেহেতু আমার সন্তান আছে, আমি বাবা, আমার দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আমরা সন্তানকে মোটরসাইকেল কিনে দিচ্ছি, স্কুল পড়িয়া কলেজ পড়ুয়া, আর অ্যাক্সিডেন্ট হচ্ছে। বিগত 2 মাসে 5টা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5টা মার্ডার হয়েছে, 3টা মার্ডার হয়েছে। 3টা মার্ডারই যে মার্ডার হয়েছে তিনি এক বাপের এক ছেলে। পাশাপাশি 2টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটাও এক বাপের এক ছেলে। স্বাভাবিকভাবেই আমার কাছে মনে হচ্ছে যে এক বাপের এক ছেলে যারা, তারা খুব বেপরোয়া ভাবে চলে। সুতরাং এদের মোটরসাইকেল দেওয়া উচিত না। তারপর যদি কেউ দিয়ে থাকেন এবং যদি সাইলেন্সার পাইপ খুলে 5-6টা মোটরসাইকেল যদি একভাবে চলাফেরা করে, আমরা মোটরসাইকেল বাজেয়াপ্ত করব এবং এদের ধরে আমরা বিজ্ঞ আদালতে চালান দেব। সুতরাং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এখানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা বাইরে আছেন, আপনার মেসেজটা মানুষকে পৌঁছে দিবেন। কালকে থেকে আমাদের অভিযান চলবে। মোটরসাইকেলে যদি কোনো উঠতি বসি ছেলে পেলে ঘোরা রাস্তায় ঘোরাঘুরি করে, আমরা অবশ্যই আইনে আওতায় আনবো। আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। মনে রাখতে হবে, জাতির পিতার এই স্বপ্নের বাংলাদেশ কোনো ক্রমেই 2-1টা ছেলেমেয়ের জন্য উচ্ছন্নে যাবে, নষ্ট হতে আমরা দেবো না। আমরা যে কোনো মূল্যে আইনের শাসন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব। আমার দ্বারা কখনই কারো ধরনের ক্ষতি হবে না, ব্যক্তিগত আক্রোশের শিকার আপনারা হবেন না। যতক্ষণ